নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই মুহূর্তে সবচেয়ে বড় একটি ইনফরমেশন বলতে পারেন, খবর বলতে পারেন, সেটা নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রথমে এই এপিসোডের শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি সকলের জন্য যে কোনো রকম পশু পাখি এদের ওপর কোনো রকম অত্যাচার আমরা সমর্থন করি না। শুধুমাত্র তথ্য পরিবেশনের স্বার্থে, বাংলা ভাষায় উচ্চারিত কিছু প্রবাদ বাক্যের স্বার্থে সেই শব্দগুলিকে এখানে থাম্বনেলে লিখেছি বা হেডলাইনে লিখেছি বা এখানে উচ্চারণ করছি মাত্র। সব সময় সমস্ত ধরনের পশু পাখিকে যত্ন নেওয়া এবং জীবকুলের উন্নতি সাধন আমাদের সব সময় লক্ষ্য। এবার সেই খবরটি, সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে এই মুহূর্তে সূত্র মারফত আমরা যে খবর পাচ্ছি, আমাদের দিল্লি সূত্র মারফত, আমাদের বিভিন্ন রকম সরকারি দপ্তরের সূত্র মারফত, বিভিন্ন রকম তদন্তকারী এজেন্সির সূত্র মারফত, এই সূত্রগুলো মারফত আমরা যদি সেই খবরগুলোকে এক জায়গায় করা হয়, বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সি, আবার উল্লেখ করছি বিভিন্ন রকম ট্রাভেল এজেন্সি, এদের সূত্র মারফত যে খবরগুলি আমরা এই মুহূর্তে পাচ্ছি, সেটা পশ্চিমবঙ্গের এই দ্বিতীয় দফার ইলেকশনের আগে একটা বিশাল বড় খবর হতে যাচ্ছে। সেই খবরটা কি? সেই খবরটা হচ্ছে পাখি, বা বলা ভালো পাখি ঝাঁক পালানোর জন্য তৈরি হচ্ছে। আবার রিপিট করছি, পাখি শুধু না, আপনারা যেটা ভাবছেন বড় পাখি ছোট পাখি, সেসব না। পাখি এবং বড় পাখি এবং তার ঝাঁক শুদ্ধ ওড়ার বা পালানোর চিন্তা করছে, শুধু না, তার ব্যবস্থা পর্যন্ত করে ফেলেছে। এখানে আপনাদেরকে জানাই যে বিভিন্ন ধরনের যে সমস্ত তদন্ত, সেই সমস্ত তদন্তের বিভিন্ন রকম আইনি মারপ্যাঁচ থাকে। আপনাদের এই এপিসোডটাকে বলেই দিচ্ছি, একটি ফিকশন হিসেবে ভাবুন, বা এই এপিসোডের সমস্ত চরিত্র এবং ঘটনা কাল্পনিক হিসেবে ভাবুন, এবং সুধী দর্শকবৃন্দ, আপনারা আপনাদের কল্পনা শক্তিকে এই এপিসোডটাতে একটু ব্যবহার করুন। বাকিটা না বললেও আমার চলবে, এটা আমি বিধিবদ্ধ একটা সতর্কীকরণ জানিয়ে রাখলাম মাত্র। পাখি উড়তে চলেছে, তার কারণ খুব সহজেই স্পষ্ট। ধরা যাক, কাল্পনিক বলেছি না, কাল্পনিক সবকিছু, ধরা যাক যে সমস্ত তদন্তকারী এজেন্সিগুলো আছে, কোনো এক সময়, কোনো একদিন, কোনো এক রাজ্যের একটি বিধানসভা ইলেকশন হচ্ছে এবং তার দ্বিতীয় দফা ইলেকশন হতে যাচ্ছে, এবং যে বিদায়ী দলটি শাসন ক্ষমতায় ছিল, সেই দলটি প্রচুর পরিমাণে স্ক্যাম, কেলেঙ্কারি, আর্থিক অপরাধ, এমনি ক্রাইম, সমস্ত কিছুতে সেই দলটির সমস্ত ধরনের একদম আগাগোড়া যাকে বলা হয়, পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক সমস্ত নেতা নেত্রীরা জড়িত হয়ে গেছে বা ফেঁসে গেছে বা অভিযুক্ত হয়ে গেছে, বা কারোর চার্জশিটে নাম উঠে গেছে, কারোর একটা চার্জশিটে 78 বার নাম উঠেছে। এর আগেও এই সমস্ত পাখি বা পাখির দল এর আগেও ওড়ার চেষ্টা করেছে এবং বিভিন্ন রকম অছিলায় আবার ফিরে এসেছে, আবার ওড়ার চেষ্টা করেছে। কখনো কখনো তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত হয়েছে, আপনারা জানেন বিভিন্ন অতীত ঘটনাগুলির যদি আপনারা মেলান, এবং পরবর্তীতে বিভিন্ন রকম কেউ চিকিৎসার স্বার্থে, কেউ পারিবারিক বিভিন্ন জরুরি কারণ দেখিয়ে আবার উড়ে ধাঁ হয়েছে, আবার সেখানে বিভিন্ন রকম বিদেশি বান্ধবী টান্ধবী তাদের মিটটিট করে আবার ফিরে এসেছে। এবং এই সূত্রে তদন্ত চালাতে চালাতে আর্থিক দুর্নীতির বিভিন্ন রকম তদন্ত, ফেমা বা বিদেশি মুদ্রা লঙ্ঘন আইন, পিএমএলএ, এই সমস্ত যে সমস্ত জটিল জটিল আইনগুলি আছে আর্থিক অপরাধের, সেই সমস্ত তদন্ত চালাতে চালাতে সন্ধান পাওয়া গেছিল যে প্রচুর পরিমাণে বিদেশি অ্যাকাউন্ট, এবং বিরোধী দলনেতা বিদেশি ব্যাংকের অ্যাকাউন্টে চেক এবং অ্যাকাউন্ট নাম্বার পর্যন্ত শো করেছিলেন। সেসব তো একরকম ছিল। তৎপরবর্তীতে সেই রাজনৈতিক দলটির পরামর্শদাতা একটি কোম্পানি, যে কোম্পানিটি নাকি তার পার্টস অ্যান্ড পার্সেল বলা যায়, তার অপরিহার্য অঙ্গ, যে কোম্পানিটি
শুধুমাত্র এই রাজনৈতিক দলটিকে পরিচালনা করতো না, পুরো রাজ্যের প্রশাসনটাকে নিয়ন্ত্রণ করতো। আইপিএস আইএএস থেকে শুরু করে ডব্লিউবিসিএস অফিসার্স এবং মানে অফিসিয়াল সেকশনে গ্রুপ ডি থেকে শুরু করে একদম গ্রুপ এ পর্যন্ত সমস্তটাই তাদের নিয়ন্ত্রণে, তাদের কথায় চলতো। শুধু তাই না, ওই রাজনৈতিক দলটারও কর্মীবৃন্দ, নেতাবৃন্দ, এই সমস্ত ছোট কুচো মেজ বড় সবটাই তাদের দ্বারা ঠিক করা হতো এবং সেখানেও থাকতো বিপুল পরিমাণে টাকা বা অর্থের লেনদেন। কারণ পুরো সেই রাজনৈতিক দলটা, পুরো সিস্টেমটাই দাঁড়িয়েছিল টাকার ওপর। এখন এইবার হয়েছে যেটা, আজ সকালেও যেটা হয়েছে, আপনাদেরকে শুধু দর্শকবৃন্দ বারবার করে সেই সমস্ত কমেন্ট্রি আমরা তুলে ধরবার চেষ্টা করেছি অতীতে, কিন্তু আজ সকালবেলাও যদি এটা দেখা যায় যে কোনো একটি জায়গাতে এক টানা আর্থিক তদন্তর ক্ষেত্রে যে এজেন্সি এই তদন্তগুলো করে, এক টানা সেই সমস্ত তার রেড হয়েছে এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সেই রেড করতে গিয়ে করোনার সময়, আমি এই কথাটা বারবার উল্লেখ করি না, যে কোভিড পিরিয়ডে যে যারা মানুষের মুখের অন্ন কেড়ে নিয়েছে তাদের থেকে, মানে পশুও তার থেকে ভালো। পশুও খিদে না পেলে খায় না বা স্বীকার করে না, এরা তার থেকেও নরকের কীট, এরা মানুষ হওয়ারই যোগ্য না। কাজেই সেই সময় বসিরহাট সীমান্তে, ঘোজাডাঙ্গা সীমান্তে প্রায় 100-র বেশি ট্রাক ধরা পড়েছিল এবং সেই ট্রাক ভর্তি ছিল চাল এবং গম, রেশনের। ভাবুন, ওদিক থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করছেন, এক দেশ এক রেশন কার্ডে চালু করছেন। কেন? যে বিভিন্ন জায়গাতে মানুষজন আটকে পড়েছে, তারা যাতে বিভিন্ন জায়গা থেকে মানে রেশন তোলার ক্ষেত্রে যে কোনো জায়গা থেকে রেশনটা তুলতে পারেন এবং বিনামূল্যে তুলে অন্তত ভরণ পোষণটা চালাতে পারেন। যেখানে মানুষের বেঁচে থাকাটাই কঠিন হয়ে গেছে, যেখানে শ্মশানে জায়গা হচ্ছে না, কবরস্থানে জায়গা হচ্ছে না, এরকম ভয়াবহ পরিস্থিতিতে তারা সেই চাল এবং গম চুরি করেছে এবং সেই রেট চললো হাবড়া সংলগ্ন বিভিন্ন জায়গাতে এবং বর্ধমান পর্যন্ত প্রায় 11টি জায়গাতে সেই রেড হলো। এর আগে আপনারা বলবেন দূর, আবার ওই সেই এক ইডি রেড, আবার সিবিআই এর রেড, এই সমস্ত বলতে বসেছেন। ইয়েস, আপনাদের মতো আমরাও অধৈর্য এবং যথেষ্ট বিরক্ত ছিলাম এবং তার কারণটা আপনাদেরকে বলেছি। পারফেক্ট ক্রাইম, প্রমাণ লোপাট করে দেওয়া, সেটা কত সুচারুভাবে এই দলটি করেছে এবং তার ওই পরামর্শদাতা কোম্পানিটি করেছে। একটি অপরাধ সংগঠিত হওয়া এবং সেই অপরাধটা সিবিআই, ইডি, এনআইএ এদের হাতে যাওয়ার মাঝখানে থাকে 5-7 দিন হোক বা 1 সপ্তাহ হোক বা 1 মাস হোক, তারপরে আদালতে হিয়ারিং হয়ে আবেদন, হাজার রকম ভাবে সেটাকে বাধা দেওয়া যাতে সেই তদন্তটা না হয়। তারপরে যখন তারা তদন্ত শুরু করতে আসে, ততদিনে সমস্ত রকমের কাগজপত্র, ফরেন্সিক এভিডেন্স, যেগুলো হচ্ছে একদম অপরাধ ঘটার সঙ্গে সঙ্গে ক্রাইম সিনে পাওয়া যায়। ক্রাইম সিন কথাটা অনেকে হয়তো বুঝবেন না, সেটা হচ্ছে যেখানে অপরাধ সংগঠিত হয় সেই মানে সেই জায়গাতে অনেক রকমের অপরাধীর অনেক রকমের প্রমাণ পাওয়া যায় তদন্ত করলে, সেইটা সূত্র ধরে ধরে অপরাধী পর্যন্ত পৌঁছানো যায়। অনেক ক্ষেত্রে ফরেন্সিক এভিডেন্স এমন হয় যে একটা ছোট্ট জামা সুতো বা একটা ছোট্ট বোতাম বা মুখ থেকে ফেলা সামান্য একটা থুতু, এই সমস্তটাও কিন্তু অপরাধীকে চিহ্নিত করা যায়। আধুনিক যুগের ফরেন্সিক সায়েন্স এতটাই উন্নত হয়েছে। কিন্তু যদি আপনি সেই জায়গাটাকেই ভেস্তে দেন, ধুয়ে মুছে সাফ করে দেন, আরজিকরের মতো সেই পুরো ঘরটাকেই ভেঙে তোলপাড় করে দেন, তাহলে তো সেই প্রমাণগুলোই থাকে না। তাহলে সেই অপরাধীর কাছে পৌঁছতে গেলে যাকে বলা হয় সাবস্টেন্সিয়াল এভিডেন্স বা পরোক্ষ প্রমাণ, সেইটার ওপর নির্ভর করে করে এজেন্সিকে এগোতে হয়। এবং যেখানে একটি তদন্তকে একজন সিটিং মুখ্যমন্ত্রী একটা তদন্তকে বাধা দিয়ে তার কাছ থেকে ল্যাপটপ, ফোন, ফাইল সমস্ত তুলে নিয়ে চলে আসায়, তার মধ্যে গাড়ি বন্দি করে সেগুলোকে, গাড়ি আবার নাম্বারবিহীন মানে অজানা নাম্বারের গাড়ি দিয়ে সেটাকে পাঠিয়ে দেওয়া, অনেক সময় ভ্যানিশ কথাটা এখন চালু হয়েছে, ওই সমস্ত তদন্ত প্রমাণকে এতদিন ধরে তারা ভ্যানিশ করে দিয়েছে। পরবর্তীতে এখনো পর্যন্ত যা অবস্থাটা এসে দাঁড়ালো, এবার ওই মামলাগুলো এবার সুপ্রিম কোর্ট এবং তার সুপ্রিম কোর্টের কঠোর অবস্থান
এইটা এদের এবার শিরোপ্রিয়ার কারণ হয়েছে। আর যে পরিমাণে ভোট প্রথম দফায় মানুষ দিয়েছে সেটা হচ্ছে স্বাধীনতার পরের রেকর্ড। আর এটা স্বাভাবিক রাজনীতির বিজ্ঞান, যেটা রাষ্ট্রবিজ্ঞান, তার পরিসংখ্যান, সমাজ বিজ্ঞানের পরিসংখ্যান যারা বিশেষজ্ঞরা আলোচনা করেন, পড়াশুনো করেন এটা নিয়ে, তারা এইটা নিশ্চিতভাবে জানেন যে যখন মানুষ ঘরের বাইরে বেরিয়ে এসে দলে দলে ভোট দেয়, এইভাবে ভোট দেয়, তখন সেই সরকার আর থাকে না, থাকে না, থাকে না, কোনোদিন থাকেনি। কাজেই যে উল্টোচ্ছে এটা তারা বুঝে গেছে। সমস্ত ধরনের চুরিচামারির যত ভোট চুরির যতগুলো কৌশল আছে সব কটা প্রয়োগ করেছে। সেই এসআইআর প্রসেস থেকে, তারপরে অফিসারদের ট্রান্সফার আটকে দেওয়ার চেষ্টা, কোর্টে গিয়ে যাতে তাদের ট্রান্সফার না করা হয়, পুলিশদের ট্রান্সফার আটকে দেওয়ার চেষ্টা, এখন গিয়ে মাথা চাপড়ে বলছে আমার পুলিশ তো আমার কথা শুনছেই না, নবান্নটাকে তছনছ করে দিল, ইত্যাদি ইত্যাদি নানান ধরনের কথাবার্তা আমরা সংবাদ মাধ্যম সূত্রে কানে আসছে, শুনতে পাচ্ছি আপনাদের মতো। এখন হাহুতাশ করে তো আর লাভ নেই, এখন তো মানুষ জেগে গেছে। আর এইটাই হয়েছে সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ, কারণ মানুষ আর চুরি করতে দিচ্ছে না। যারা ভাবছেন এখনো পর্যন্ত যে ইয়েস ইভিএম চুরি করবার চেষ্টা করছে, না, তাদের সেই নেটওয়ার্কটা নেই, আর মানুষ রাত জেগে সেটা পাহারা দিচ্ছে। এরপর যে সামনে যে প্রসঙ্গটা দিয়ে শুরু করেছিলাম, সূত্র মারফত খবর যেটা, সেটা হচ্ছে একাধিক ট্রাভেল এজেন্সি সূত্রে খবর যে 29 তারিখের পর পাখি ধাঁ হতে পারে। শুধু একটা পাখি না, অসংখ্য পাখি ঝাঁকে ঝাঁকে বিদায় হতে পারে বা পালানোর চেষ্টা করতে পারে। সেন্ট্রাল এজেন্সি তার দিকে নজর রেখেছে, এনআইএ থেকে শুরু করে ইডি, সিবিআই চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। তবে কিছু আইনি প্রসেস থাকে, এবার সেই ফাইল খুলবে সেটা তো নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি অপারেশন সিন্দুর জিতে এসেছেন। তিনি বলেই দিয়েছেন সরকার গঠন হলে, 4 তারিখে সরকার গঠন হলে প্রায়োরিটি হচ্ছে এফআইআর ফাইল খোলা। এই সমস্ত দুর্নীতির যত রকমের ক্রাইম আছে সব কটা ফাইল আগে খোলা, এটা হচ্ছে প্রায়োরিটি। এবং বলেছে যে আত্মসমর্পণ করো, সময় থাকতে। উনি ওই জন্য 29 তারিখ ডেটটা মেনশন করেছেন, 29 তারিখের আগে আত্মসমর্পণ করো। এখন ব্যাপার হচ্ছে এই কুচো কুচো মস্তান, যারা কলার ভেলা বেঁধে নদী পার হয়ে এসে কলকাতা দখল করবে বলেছিল, যারা ভোঁতা কাঁচি নিয়ে ভারতবর্ষ তার চিকেন নেক নাকি কেটে দেবে ভেবেছিল, তাদের জন্য সাবধান বার্তা হচ্ছে এই যে এখনো উস্কানিটা চলছে, কেউ কিন্তু আপনাদের আর সাপোর্ট দেবে না। তার কারণ কোনো নেতাকে আর কমিউনিকেট করছে না। এটা সূত্রের খবর, বলে যাকে বাংলায় বলে চাচা আপন প্রাণ বাঁচা, বা নিজে বাঁচলে বাপের নাম। এই কিন্তু শুরু হয়ে গেছে। এবং টিকিট কাটাটা এইভাবে হচ্ছে, 3টে বিভিন্ন সময়ে টিকিট কাটা হচ্ছে। এক হচ্ছে 29-এর ঠিক পরে, 29 থেকে এই যে 4, মানে 1, 2, 3-এর মধ্যে কিছু টিকিট কাটা হচ্ছে, আবার কিছু টিকিট কাটা হচ্ছে 4-এর ঠিক পর। দুরকম ভাবে কেটে রাখার ব্যবস্থা করা হচ্ছে। যদি ফাঁকে তালে গুঁতিয়ে কোনো রকম ভাবে কিছু একটা করা যায়, মানে আইন আদালতের যে জায়গাটা, সেইখানে তাদের টিম অফ লয়ারকে ওই জন্যে আদালতে অত লাইন দিয়ে দাঁড়িয়ে হিয়ারিং এর পর হিয়ারিং করে ওই কেসটাতে, আইপ্যাক ইডি কেসে, আমি আপনাদের বারবার করে বলেছিলাম কিভাবে টাইম নষ্ট করছে আদালতের। সংবিধান বোধহয় পুরো পড়ে শেষ করে দিচ্ছে, মামলার রেফারেন্স বোধহয় আনতে মানে তাদেরই মুখ ব্যথা হয়ে যাচ্ছে পড়তে পড়তে। 3.5 ঘন্টা ধরে শুধু বসে বসে আপনারা দেখবেন সেই হিয়ারিং গুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে রিডিং পড়ে যাচ্ছে। কারণ তাদের কাছে ইনস্ট্রাকশন ছিল, নির্দেশ ছিল যে তোমরা কিছু পারো আর না পারো 29 তারিখটা কাটিয়ে দাও, 29 তারিখ পর্যন্ত যেভাবে হোক তোমরা আইন মামলাটাকে পিছিয়ে যতগুলো মামলা আছে কোনো রকমে সেভ করো। এই ছিল, কারণ লয়ারদের তরফ থেকেও যেটা আমাদের কাছে খবর,
তাদের সূত্র মারফত যে এটাই ছিল ইনফরমেশন যে ওই সমস্ত মামলাগুলো আর কোনো রকম ভাবে রক্ষা করবার মতো জায়গাতেই নেই আর বাঁচিয়ে রাখতে তারা পারছে না। ডিফেন্স কাউন্সিল বা আত্মরক্ষা সমর্থন বা আত্মপক্ষ সমর্থনের যে সমস্ত লয়াররা থাকে, ফলত এই যে মানে প্রথম দফার ভোটে খানিকটা তো ওয়াশ হয়েই গেছে, আর দ্বিতীয় দফা ভোটে সাফসূত্র হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই 29 তারিখটা কাটিয়ে এই মাঝখানটাতে শুধু উস্কে যাচ্ছে তার ওই কুচোদের, যাদের তাদের মনোবলটা কোনো রকম ভাবে টিকে থাকে, আর এই মাঝখানে যে রেজাল্টটা বেরোবে তার মাঝখানে যেটুকু সুযোগ, তার মাঝখানে যাতে পালিয়ে যাওয়া যায়, পাসপোর্ট ভিসা এই সমস্ত রেডি করে ধাঁ করে যাতে পালিয়ে যাওয়া যায়। এবং এই করিডোরগুলো কোনগুলো? এই সমস্ত করিডোর বড় পাখির যেমন আরো আছে, ইউএসএ পর্যন্ত, আমেরিকা পর্যন্ত বড় পাখিদের পালানোর জায়গা, তেমনি মালয়েশিয়া মানে থাইল্যান্ড, এই সমস্ত জায়গাগুলো তো আপনারা শুনেইছেন। তার মাঝখানে আবার একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা হচ্ছে ওই যে মধ্যপ্রাচ্যে যে অশান্তিটা চলছে, যুদ্ধ ব্যাপারটা চলছে এখনো পর্যন্ত, ইরানের সাথে আমেরিকা বিভিন্ন দেশ জড়িয়ে গেছে। এর ফলবশত যেটা হয়েছে, সেই সমস্ত দেশে বিদেশি নাগরিকদের ঝট করে প্লেনে করে উড়ে গেলাম আর খপ করে নেমে পড়লাম, ভিসা পেতে সেখানে প্রচুর ধরনের সমস্যা হচ্ছে। এবং প্লেনের যাত্রাপথ, যাকে বলে নোটাম জারি করা, সেখানে মাঝে মধ্যেই সেই সমস্ত যাত্রাপথগুলো বন্ধ হচ্ছে। ফলে গন্ডগোল একটা না, ওই ফেলুদার ভাষায় বলতে গেলে বলতে হয় গন্ডগোল, বিস্তর গন্ডগোল। এখন চারদিক থেকে এদিকে ঘেরা পড়ে গেছে। এবার যেটা আপনাদের গত এপিসোডে দেখিয়েছিলাম, যে ওই যে জেহাদি মৌলবাদ জামাত, তার মদত পুষ্ট হয়ে যে স্লিপার সেলটা এখানে কাজ করছিল বর্ডার সংলগ্ন জেলাগুলোতে, এদের যে সমস্ত মুঘল সাম্রাজ্যের যে সমস্ত কি বলবো নিজেদেরকে সম্রাট মনে করতেন, জাহাপনা মনে করে ফেলেছিলেন, তারা এবার পালানোর রুট খুঁজছেন, কারণ বর্ডার সিল বিভিন্ন জায়গাতে। এতৎসত্ত্বেও বাংলাদেশ এই সমস্ত জায়গাগুলোর সাথে যোগাযোগ করে তাদের পালানোর সমস্ত রকমের ব্যবস্থা রেডি করছেন। এটা আমাদের কাছে বিশ্বস্ত সূত্রের খবর। তারপরে পশ্চিমবঙ্গে সদ্য নির্বাচন হয়ে গেলে আর রুট কোথায় আছে? নেপাল দিয়ে বেরোনোর চেষ্টা করছে কেউ চেষ্টা করছে ত্রিপুরা হয়ে বর্ডার হয়ে পার হয়ে যাওয়ার, কেউ চেষ্টা করবে আসাম থেকে বাংলাদেশ বর্ডার হয়ে পালানোর। কাজেই পালানোর যে হিড়িক, এখন ভোট উঠেছে মাথায়, কে কবে কতদিন আগে টিকিট কাটতে পারে এবং কে কিভাবে পালাতে পারে নজর এড়িয়ে, সেই প্রতিযোগিতা চলছে। শুধু দর্শকবৃন্দ, মানুষকে শুধু মানুষের কাজটা করতে হবে, এই দেশটাকে যদি এই দেশের মধ্যে থাকতে হয়, এবং সমস্ত ধরনের এজেন্সিস বা কেন্দ্রীয় সরকার, কোর্ট, তারা তো সতর্ক আছেনই। এবং এই সূত্রগুলোর থেকে যে খবরগুলো আপনাদেরকে বললাম, এটাই প্রমাণ করে যে তারা যথেষ্ট সতর্ক আছে। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ভুলে যাবেন না, এই রাজ্যের মধ্যেই কিন্তু বসে আছেন। কাজেই এবার আর ফাঁকি দিয়ে এই ফাঁক গলে ওই ফাঁক গলে পালিয়ে যাওয়ার জায়গাটা নেই। তার কারণ অসংখ্য মামলা কিন্তু পেন্ডিং, শুধু না, তার চার্জশিট পর্যন্ত হয়ে গেছে। এবার ফাইল খুললে কি অপেক্ষা করে আছে শুধু দর্শকবৃন্দ কল্পনায় চিন্তা করে নিন। আপনাদেরকে খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন দিলাম, এবং এটাই প্রমাণ করে যে পরিবর্তন হয়ে গেছে অলরেডি, এবং ঘোষণাটা বাকি মাত্র। এই এপিসোডগুলো ভালো লাগলে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের হাত খুলে কমেন্টে লিখুন মতামতগুলো। দেশের জন্যে, দেশের উপকারে যাতে লাগে, আপনাদের মন্তব্যগুলো ভীষণ জরুরি, যাতে তার সাথে আপনারা একটু শেয়ার করুন, যাতে সেগুলো আরও ছড়িয়ে পড়ে এই এপিসোডের সাথে, যাতে বিভিন্ন রকমের দপ্তর, এজেন্সিস, ঊর্ধ্বতনের ব্যক্তিরা, তারা যাতে আপনাদের মতামতগুলো পড়ে দেখতে পারে। আপনাদের মতামতগুলো। আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। যে মুহূর্তে আপডেট পাবো আপনাদেরকে জানাতে থাকবো। নমস্কার।